হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? সবাই কেমন আছেন? এই লকডাউনে আশা করি সবাই সুস্থ। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? এটা আমার প্রথম ক্লাস এক্সিস মেডিকেল স্কুলের প্ল্যাটফর্মে, এবং অনলাইনেও এটা প্রথম ক্লাস আপনাদের সাথে। এখানে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি হতে পারে, তো আশা করি সবাই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি আমার ক্লাসটা সবাই এনজয় করবেন। আপনারা আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে লেকচারে যে কোনো সময় আপনারা কমেন্ট করতে পারেন, এবং আমি আশা করব লেকচারের শেষে আপনাদের সেই আনসারগুলি দেবার। একই সাথে আমার এই লেকচারে বা ক্লাসে আমি কিছু কোশ্চেন করব আপনাদের, সেই আনসারগুলি আপনারা একটু কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে মানে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তো প্রথমে যেটা, আহ এটাকে আমি আসলে ক্লাস বলতে চাই না, এই জিনিসটাকে আমি বলতে চাই জাস্ট একটা গাইডলাইন। আপনি কিভাবে একটা ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করবেন, এবং অ্যানাটমি এবং এর ইনভেস্টিগেশন সম্পর্কে একটা সুন্দর ধারণা নেবেন। সরি, আমরা আস্তে আস্তে মনে হয় শুরু করতে পারি। প্রথমে পরিচিত হই, আমি নাইম আনোয়ার। আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ নিউরোলজিতে আছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আশা করি আমার এই ডেমনস্ট্রেশন অথবা আমার এই গাইডেন্স আপনাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে সবার জন্য। প্রথমে আমরা একটু দেখে নেই আজকের এই গাইডেন্স অথবা লেকচারে আমাদের অবজেক্টিভ কি কি। প্রথমে আমাদের জানতে হবে পারপাস অফ নিউরোলজিক্যাল এক্সামিনেশন। এখানে আমাদের জানতে হবে পারপাস অফ ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন। আমরা ফেশিয়াল নার্ভ সম্পর্কে একটু ইন্ট্রোডিউসড হব, এবং এখানে ফেশিয়াল নার্ভের অ্যানাটমি এবং কোর্স সম্পর্কে জানব। এখানে একটা জিনিস বলে রাখি, ফেশিয়াল নার্ভের অ্যানাটমি অনেক কমপ্লেক্স।
সেখানে খুব ডিটেইলড অ্যানাটমি আপনার মনে থাকবে বা আপনি পড়ে সেটা সবসময় মনে রাখতে পারবেন, সেটা আসলে আশা করা যায় না। এটা যে কোনো লেভেলের স্টুডেন্টদের জন্য সেটা আমি বলছি, সেটা আসলে কখনো মনে থাকে না। কিন্তু আপনার ফাংশনাল বা ওয়ার্কিং নলেজটা থাকতে হবে। তাহলে আপনি যে কোনো এক্সামিনেশনে আপনি সেটাকে ইন্টারপ্রিটেশন করতে পারেন। তারপর আমরা যাচ্ছি ক্লিনিক্যাল এক্সামিনেশন কিভাবে করব এবং সেটার ইন্টারপ্রিটেশন। যদিও অনলাইন ক্লাসে ক্লিনিক্যাল এক্সামিনেশন করাটা অথবা ডেমনস্ট্রেশন দেখানোটা একটু টাফ, তাও আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করি। একটা ইম্পর্টেন্ট জিনিস রিলেভেন্ট আর কি এক্সামিনেশন করতে হবে আমাদের, স্পেশালি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। এখানে আমি আপনাদের কিছু কোশ্চেন করব পরে, এবং আমাদের জানতে হবে কিছু ইনভেস্টিগেশন সম্পর্কে, এবং আমরা কিছু বুলেট পয়েন্ট অথবা কিছু স্পেসিফিক পয়েন্ট মনে রেখে যাব। আমি একটু স্লোলি স্টার্ট করছি, খুব বেশি এখন ভিউয়ার হয়নি সেজন্য। প্রথমেই আমরা একটা এক্সামিনেশন কেন করব? একটা মানুষকে আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে এক্সামিনেশন করানোটা, সেটা নিশ্চয়ই একটা অবজেক্টিভ থাকতে হবে। সেটা যে কোনো এক্সামিনেশনের জন্য, এটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন বা শুধুমাত্র ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনের জন্য সেটা নয়, যে কোনো এক্সামিনেশনের জন্যই আমার কতগুলো পয়েন্ট আমার জানতে হবে, স্পেশালি নিউরোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। আমাকে ফার্স্টে জানতে হবে আমার অ্যাবনরমালিটিটা আইডেন্টিফাই করা। তারপর জানতে হবে সেই অ্যাবনরমালিটিটা আমার নার্ভাস সিস্টেমের কোথাকার লেশনের জন্য হচ্ছে, এবং নার্ভাস সিস্টেম এক্সামিনেশন এবং কিছু রিলেভেন্ট আদার সিস্টেমিক এক্সামিনেশনের মাধ্যমে আমরা একটা কজ সম্পর্কে একটা আইডিয়া নিব, যেটা আমাকে পরবর্তীতে ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্টে অনেক হেল্প করবে। যদি কারো কেউ কোশ্চেন থাকে আমাকে কেউ কমেন্ট করতে পারেন, আমি সেটা দেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব। আমরা এখন ফেশিয়াল নার্ভ সম্পর্কে আসি। ফেশিয়াল নার্ভ আমাদের যে 12টা ক্রেনিয়াল নার্ভ থাকে তার মধ্যে একটি, এবং এটি 7 ক্রেনিয়াল নার্ভ। এবং আমরা জানি যে ক্রেনিয়াল নার্ভ হতে পারে পিওরলি মোটর, পিওরলি সেন্সরি বা মিক্সড। ফেশিয়াল নার্ভ একটি মিক্সড নার্ভ, তার মানে তার মোটর, সেন্সরি এবং সেন্সরি ছাড়াও স্পেশাল সেন্সরি পার্টও থাকে। ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াসটা আসলে কোথায় থাকে? ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াসটা লোকেটেড থাকে পন্সে। এখানে একটা জিনিস খুব ইজিলি মনে রাখা যায়, আমাদের যে 12টা ক্রেনিয়াল নার্ভ, প্রথম 4টার নিউক্লিয়াস, যদিও 1 আর 2 ক্রেনিয়াল নার্ভ আসলে ক্রেনিয়াল নার্ভ নয়, সেটা এক্সটেনশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বেসিক্যালি। আপনার 3-4 থাকতেছে মিড ব্রেনে, 5 থেকে 8 পর্যন্ত থাকতেছে পন্সে, এবং মেডুলায় থাকতেছে 9 থেকে 12 পর্যন্ত। এটা খুব ইজিলি মনে রাখার জন্য। তাহলে ফেশিয়াল নার্ভের আমাদের নিউক্লিয়াসটা থাকতেছে পন্সে। ফেশিয়াল নার্ভে তাহলে আমি যেহেতু বললাম একটা মিক্স নার্ভ, এটার একটা পার্ট থাকবে মোটর। তো মোটর পার্ট এটা সাপ্লাই করে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনস। এটা ছাড়াও এটার আরো কয়েকটা মোটর সাপ্লাই আছে, যেটা আমরা একটু পরে জানবো। স্পেশাল সেন্সরি, আমরা জানি ফেশিয়াল নার্ভ টেস্ট is responsible for taste sensation of anterior 2/3 of the tongue. এটা আমরা একটু ডিটেলস একটু পরে দেখব। এবং এর একটা স্পেশাল যে সেন্সরি পার্টের কথা বললাম, সেটা হলো প্যারাসিম্পাথেটিক সাপ্লাই টু সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস। আমরা যে খাবারের সময় আমাদের যে স্যালাইভা সিক্রেট হয়, খাবার দেখলে আমাদের যে রিফ্লেক্স স্যালাইভেশন হয়, সেটা ফেশিয়াল নার্ভের প্যারাসিম্পাথিক পার্ট থেকে আসে। আমি আসলে আপনাদের কোশ্চেনের জন্য ওয়েট করছি, যদি কেউ কিছু জানতে চান বা কেউ কিছু যদি
না বুঝেন আমার কাছে এখানে কমেন্ট করতে পারেন। এখানে আমরা একটা ট্রান্সভার্স সেকশন অফ পন্স দেখতে পাচ্ছি। এই পিকচারটা আমরা খুব সম্ভব ফার্স্ট সেকেন্ড ইয়ারে সবাই এটা কম বেশি প্র্যাকটিস করেছি এবং আমাদের অ্যানাটমি পরীক্ষায়, অ্যানাটমি প্রফে এরকম আমাদের ট্রান্সভার্স সেকশন অফ পন্স আসতো। এই পিকচারটা আরেকটু যদি আমরা দেখি ঠিক মতো, এটা ট্রান্সভার্স সেকশন অফ পন্স at the level of facial colliculus. এখানে আমরা যে ব্লু ব্লু যে পার্টটা দেখতে পাচ্ছি বা ব্লু যে নার্ভটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ফেশিয়াল নার্ভ, এবং রেড যে নার্ভটা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাবডুসেন্ট অথবা সিক্স ক্রেনিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াসটা, স্পেশালি যে মোটর নিউক্লিয়াসটা থাকে, সেটা আপনার অ্যাবডুসেন্ট নিউক্লিয়াস অথবা সিক্স নিউক্লিয়াস একটু নিচে থাকে, এবং আপনি কোর্সটা একটু খেয়াল করুন, সেটা কিন্তু অ্যাবডুসেন্ট নিউক্লিয়াসকে লুপ অ্যারাউন্ড করে ঘুরে চলে আসে। এটাই ইম্পর্টেন্ট পার্ট এই পিকচার থেকে আমাদের বোঝার জন্য। তাহলে ফেশিয়াল নার্ভের আমরা নিউক্লিয়াস জানলাম, 5 to 8 ক্রেনিয়াল নার্ভ থাকতেছে আপনার পন্সে। সো ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াসটা থাকতেছে পন্সে। খুব সহজভাবে বা একটা ফাংশনাল নলেজের জন্য একটু জানা। আচ্ছা, ফেশিয়াল নার্ভের আমাদের একটু কোর্সটাও জানতে হবে, কারণ কোর্সটা না জানলে আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে লেশনটা কোথায় সেটা আপনি বুঝতে পারবেন না, অথবা আপনার ইনভেস্টিগেশনে অনেক সমস্যা হবে। কারণ আমরা তো নিশ্চয়ই একটা পেশেন্ট আসলে তার হোল বডি এক্সামিনেশন অথবা হোল বডি ইনভেস্টিগেশন করতে পারি না, তা হোল বডি এমআরআই আমরা করতে পারি না। অবশ্যই আমাদের এক্সামিনেশনের মাধ্যমে আমার স্পেসটা লোকেট করতে হবে, লেশনটা কোথায় সেটা লোকেট করতে হবে, এবং সেভাবে আমাদের এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। ফেশিয়াল নার্ভের কোর্স অনেক কমপ্লেক্স। বেসিক্যালি এটা পুরো অ্যানাটমির বইয়ে যেভাবে আছে সেটা মনে রাখাটা অত্যন্ত ডিফিকাল্ট যে কোনো স্টুডেন্টের জন্য। কিন্তু একটা ফাংশনাল, একটা সিম্পলিফাইড নলেজ রাখাটা খুব জরুরি। এবং এখানে আমি যে সিম্পলিফাইড ভার্সনটা বলবো বা সিম্পলিফাইড যেই ডেমনস্ট্রেশনটা দিব, সেটাই আপনার মনে রাখতে হবে তা নয়। সেটাকে আপনি আপনার জ্ঞান, আপনার পড়া দিয়ে আপনি মডিফাই করবেন, এবং মনে রাখবেন যে কোনো পড়ায় আপনার পার্সোনাল মডিফিকেশনটাই আসল। আপনি যত মডিফাই করবেন অথবা আপনি যত সেটা নিয়ে পড়বেন, আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন। তাহলে ফেশিয়াল নার্ভ একটু কোর্স সম্পর্কে খুব ইজিলি আমরা একটু জানার চেষ্টা করি। ফেশিয়াল নার্ভের একটা নিউক্লিয়াস থাকে, যেটা আমরা জানলাম পন্সে। সেই নিউক্লিয়াসটা থেকে আমাদের মোটর রুট এবং সেন্সরি রুট বের হয়। তো আমরা আগের পিকচারটা যদি একটু যাই, আমরা দেখতে পাচ্ছি ফেশিয়াল নার্ভটা পন্স থেকে সিক্স ক্রেনিয়াল নার্ভকে লুপ অ্যারাউন্ড করে বের হয়ে আসছে। এই যে বের হয়ে আসছে জায়গাটা, সেটাকে বলা হয় সিপি অ্যাঙ্গেল, যেটা খুব পপুলার একটা জায়গা বলা যায় নিউরোসার্জারিতে অথবা নিউরোলজিতে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এটার নাম সেরিবেলো পন্টাইন অ্যাঙ্গেল, এবং অনেক কমন প্যাথোলজি এবং অনেক কমন টিউমার এই লোকেশনটা থাকে। এই জিনিসটা আমি পরে আসছি একটু পরে। সিপি অ্যাঙ্গেল থেকে ফেশিয়াল নার্ভ কি করে, সেটা সাব অ্যারাকনয়েড স্পেস পাস করে। সাব অ্যারাকনয়েড স্পেস থেকে সেটা কোথায় যায়, সেটা সেটা আপনার যায় উইথ সেভেন্থ এবং এইট ক্রেনিয়াল নার্ভ। এই দুটো কিন্তু নার্ভ একটা কমপ্লেক্স তৈরি করে আমাদের টেম্পোরাল বোনের মধ্যে ফেশিয়াল ক্যানেল বলে একটা জায়গা থাকে, সেখানে যায়। ফেশিয়াল ক্যানেলটাও অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, আর সেখানে পরে আপনার সেভেন ক্রেনিয়াল নার্ভ অথবা ফেশিয়াল নার্ভ আলাদা হয়ে যায়, এবং এখানে একটা ইম্পর্টেন্ট সাইট অফ লেশন।
এবং আপনার ফেসিয়াল ক্যানেল থেকে ইম্পর্টেন্ট একটা নার্ভ সাপ্লাইও আছে, ফেসিয়াল নার্ভের মোটর, যেটা প্রথম স্লাইডগুলিতে দেখানো হয়নি। সেটা হলো নার্ভ টু স্টেপিডিয়াস, আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমরা একটু পরেই বুঝতে পারবো। আচ্ছা, ফেসিয়াল ক্যানেল থেকে এই নার্ভটা স্টাইলোমাস্টার্ড ফোরামেন দিয়ে বের হয়ে আসে। এখানে এই পিকচারটা একটা যদি আমরা একটু খেয়াল করি, স্টাইলোমাস্টার্ড ফোরামে একটু বোঝানো হয়েছে এই জায়গাটায়। এই পার্টটুকু পন্স টু স্টাইলোমাস্টার্ড ফোরামেন যে পার্টটুকু, সেই পার্টটুকু ইন্ট্রাক্রেনিয়াল পার্ট অফ ফেসিয়াল নার্ভ। এই কোর্সটুকু ইন্ট্রাক্রেনিয়াল কোর্স। খুব সহজে যদি মনে রাখতে চাই, পন্স থেকে 6 ক্রেনিয়াল নার্ভ অথবা অ্যাবডুসেন নার্ভকে সেটা লুপ অ্যারাউন্ড করে। সেখান থেকে সিপি অ্যাঙ্গেলে যাবে সেকেন্ড, থার্ড, সেখান থেকে সাব অ্যারাকনার স্পেস যেটা, সেটা পিয়ার্স করে সেটা চলে যাচ্ছে আপনার মিডল ইয়ার, সেখান থেকে ফেসিয়াল ক্যানেল, এবং তারপর স্টাইলোমাস্টার্ড ফোরামেন দিয়ে সেটা বের হয়ে আসছে। এই পোর্শনটুকু ইন্ট্রাকেনিয়াল পার্ট। তাহলে এক্সট্রাকেনিয়াল পার্ট কোনটুকু? এক্সট্রাকেনিয়াল পার্ট স্টাইলোমাস্টার্ড ফোরামেনের পর থেকে। এক্সট্রাকেনিয়াল পোর্শন স্টাইলোমাস্টার্ড ফোরামেন থেকে সেটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ভিতর দিয়ে বের হয়ে আসে এবং 5টি টার্মিনাল ব্রাঞ্চে সেটা মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই দিয়ে থাকে। ব্রাঞ্চগুলি দেখতে পাচ্ছি, এখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড দেখা যাচ্ছে এবং প্যারাটিড গ্ল্যান্ড। টার্মিনাল ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে এই পিকচারের মধ্যে আমরা অ্যানাটমিক্যাল কোর্সটা একটু আগে যা বললাম সেই অংশটুকুই এখানে আরেকবার দেখানো হয়েছে। এটা একটা ইন্ট্রাক্রেনিয়াল কোর্স আছে এবং এক্সট্রাক্রেনিয়াল কোর্স। ইন্ট্রাক্রেনিয়াল কোর্স যা বললাম, উইদিন দ্য ক্রেনিয়াল ক্যাভিটি ফেসিয়াল নার্ভের যেই কোর্সটা সেটা হলো ইন্ট্রাক্রেনিয়াল কোর্স, অ্যান্ড এক্সট্রাক্রেনিয়াল কোর্স আউটসাইড দ্য ক্রেনিয়াম, দ্যাট ইজ ইন দ্য নেক অ্যান্ড ফেস। অ্যানাটমিটা একটু ডিটেলস আসলে সহজবোধ্য হবে না সবার জন্য, এবং এর থেকে বেশি খুব জানা প্রয়োজন নেই কোনো ফিফথ ইয়ার স্টুডেন্ট অথবা নন নিউরোলজিক্যাল স্টুডেন্ট যারা, তাদের এর থেকে বেশি ওয়ার্কিং নলেজে আসলে প্রয়োজন নেই। এতটুকু খুব ভালো মতো জানলে খুব ইজিলি আমরা ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন এবং ইন্টারপ্রিটেশন করতে পারবো। আমরা এখানে ফেসিয়াল নার্ভের কিছু ব্রাঞ্চ সম্পর্কে জানতে পারছি। ফেসিয়াল নার্ভের কিছু ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, গ্রেটার পেট্রোসাল নার্ভ, নার্ভ টু স্টেপিডিয়াস। এই ব্রাঞ্চটা অনেক ইম্পর্টেন্ট, এটা মিডল ইয়ার থেকে আসে এবং স্টেপিডিয়াস মাসলকে সাপ্লাই দেয়, যার কারণেই ফেসিয়াল নার্ভ যখন পালসি হয় আমরা হাইপার অ্যাকিউসিস দেখার চেষ্টা করি, মানে ইনক্রিজ সেন্সিটিভিটি টু হিয়ারিং অর নয়েজ। মানে সোজা কথায় কোনো পেশেন্টের নর্মাল শব্দ বা আওয়াজে অনেক বেশি ইরিটেটেড ফিল করবে। এবং অলসো ফেসিয়াল নার্ভের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ যেটা সাপ্লাই দেয় স্টাইলোহাইড মাসলকে। এবং এরপরে আসছে ফেসিয়াল নার্ভের টার্মিনাল ব্রাঞ্চেস, যেটা প্যারোটিড গ্ল্যান্ড পাস করে যেই টার্মিনাল ব্রাঞ্চেসগুলি হয় সেগুলি টেম্পোরাল, জাইগোম্যাটিক, বাক্কাল, ম্যান্ডিবুলার এবং সার্ভাইকাল ব্রাঞ্চ। তো ইজিলি মনে রাখার জন্য আমরা একটা নিউমারিক মনে রাখতে পারি, এটা টু জানা যাইবির বাই মোটর কার। বেসিক্যালি এই টার্মিনাল ব্রাঞ্চের মাধ্যমেই আমাদের মাসলস অফ ফেসিয়াল এক্সপ্রেশন যেগুলি থাকে সেগুলিকে সাপ্লাই দেয় ফেসিয়াল। ইম্পর্টেন্ট পার্ট, এখন আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড পড়তে পড়াতে বা ডেমনস্ট্রেশন দিতে আমার খুব ভালো লাগে।
তো ফেশিয়াল নার্ভের যে এক্সামিনেশন এটা অনেক ইম্পর্টেন্ট। সেটা থার্ড ইয়ারের স্টুডেন্ট থেকে শুরু করে ফিফথ ইয়ার অথবা ফাইনাল প্রফে অথবা মেডিসিন এবং অ্যালাইড যে কোনো সাবজেক্টের পরীক্ষা এটা অনেক ইম্পর্টেন্ট। এমনকি দেখা যায় পোস্ট গ্রাজুয়েশন লেভেলের ফাইনালেও ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন থাকে। সুতরাং নিউরোলজিতে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন আপনি ফেশিয়াল নার্ভ আপনার জানতেই হবে এবং খুব ভালো মতো জানতে হবে। এই জন্য এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা ফেশিয়াল নার্ভের এক্সামিনেশন আমরা কিভাবে করব? আমরা সবসময় জানি ফেশিয়াল নার্ভে আমরা ইন্সপেকশন করতে হয়। ইন্সপেকশন করলে আমরা পেশেন্টের ফেশিয়াল ডেভিয়েশন দেখতে পাই নর্মালি। ফেস সাধারণত একদিকে ডেভিয়েটেড থাকে যদি এক পাশের ফেশিয়াল নার্ভ উইক থাকে, এবং লোয়ার মোটর ফেশিয়াল উইকনেস থাকলে তখন চোখও খোলা থাকে, চোখও বন্ধ করতে পারে না পেশেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট ক্লু আপার এবং লোয়ার মোটর ফেশিয়াল নার্ভকে ডিফারেন্সিয়েট করতে। এই জিনিসটা করতে আমরা একটু পরে আসব। এবং অবশ্যই ইন্সপেকশনের পরে আমাদের পেশেন্ট কিছু কোশ্চেন করতে হবে। কোশ্চেন অ্যাবাউট ফেশিয়াল ডেভিয়েশন, আপনার কি মুখ বেঁকে গেছে কিনা, এবং খাবার কোনো দিক থেকে চিবাতে অথবা খাবার মুখের মধ্যে আটকিয়ে থাকে কিনা, মুখ দিয়ে গড়িয়ে পড়ে কিনা, এবং পেশেন্টের টেস্ট সম্পর্কে জিজ্ঞেস করা, এবং হাইপার অ্যাকিউসিস অথবা শব্দ আওয়াজে তার আনকমফোর্টেবল ফিল হয় কিনা এই জিনিসটা জিজ্ঞেস করা। এরপরে আসতেছে আমাদের মোটর পার্ট। মোটর পার্টে অবশ্যই আমাদের জানতে হবে, আমরা 6টা জিনিস দেখতেই হবে। প্রথমে আমরা ফ্রন্টালিস মাসলটা দেখতে হয়। আমরা জানি যে পেশেন্টকে বলতে হয় আপনি উপরের দিকে তাকান, বা ছাদের দিকে তাকান, ফ্যানের দিকে তাকান, সিলিং এর দিকে তাকান। আমরা কপালে, ফোরহেডে আমরা রিঙ্কলিং দেখার চেষ্টা করি, যেটা ফ্রন্টালিস মাসলের কারণে হয়। সেই রিঙ্কলিংটা ইনট্যাক্ট আছে কিনা বা সেই রিঙ্কলিংটা অ্যাবসেন্ট কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হয়। তারপরে আমাদের পেশেন্টকে আমরা বলি চোখ শক্ত করে বন্ধ করেন, এবং আমি খোলার চেষ্টা করব, আপনি খুলতে দিবেন না। অরবিকুলারিস অকুলি মাসল, এখানে এই মাসলটা আসলে অনেক পাওয়ারফুল একটা মাসল, এবং এটা যদি উইক না থাকে অরবিকুলারিস অকুলি মাসল খোলাটা অনেক টাফ, এবং আমাদের দেখতে হবে আমরা সেই ওভারকাম করতে পারি কিনা পেশেন্টের উইকনেসটা। এখানেও অরবিকুলারিস অকুলি মাসলের এক্সামিনেশনের মাধ্যমে আমরা আপার এবং লোয়ার মোটর ফেশিয়াল পালসি আমরা সেপারেট করতে পারি। এরপর আমরা গাল ফুলাতে বলি, সেটা বাক্সিনেটর মাসল করে। পেশেন্ট যদি কোনো একদিকে গাল ফুলাতে না পারে বা মুখ দিয়ে বাতাস বের হয়ে যায়, আমরা ফেশিয়াল উইকনেসটা বুঝতে পারি। আমরা দাঁত দেখাতে বলি, দাঁত দেখানোতে অরবিকুলারিস অরিস এবং জাইগোম্যাটিকাস এই দুটা মাসল কাজ করে। আমরা ফু দিতে বলি, ফু দেওয়াটা অরবিকুলারিস অরিস করে। এবং একই সাথে আমরা বলি যে দাঁতে দাঁত চাপান, গলায় আমরা প্লাটিজমা মাসলটা কন্ট্রাকশনটা খেয়াল করি। তার মানে মোটর এক্সামিনেশনে আমার এই 6টা জিনিস আমার খুব ভালো মতো জানতে হবে। ওপরে তাকান, ফোরহেড রিঙ্কলিং দেখার জন্য শক্ত করে চোখ বন্ধ করুন, চোখ খুলতে আপনি সেটা খোলার চেষ্টা করবেন অরবিকুলারিস অরিসটা দেখার জন্য, গাল ফুলানো, বাক্সিনেটরের পাওয়ার দেখার জন্য, দাঁত দেখান অরবিকুলারিস অরিস জাইগোম্যাটিকাস এটার পাওয়ার দেখার জন্য, ফু দেন বা শীষ দেন অরবিকুলারিস অরিসের জন্য, এবং তাতে দাঁত চাপান যেটা আমরা প্লাটিজমা দিই। এই 6টা মাসল খুব ভালো মতো মনে রাখতে হবে। এরপরে ইম্পর্টেন্ট সেন্সরি এক্সামিনেশন বা স্পেশাল সেন্স অথবা টেস্ট আমরা যেটা দেখি, অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাঙে আমরা টেস্ট সেন্সেশন দেখি। প্র্যাকটিক্যালি আসলে পরীক্ষার হলে সেই জিনিসটা আসলে করা হয় না,
বা সেটা অনেক সময়সাধ্য ব্যাপার, সে সাধারণত পরীক্ষায় সেটা অমিট করা হয়। ইম্পর্টেন্ট পার্ট যেটা, আমরা কর্নিয়াল রিফ্লেক্স দেখি। কর্নিয়াল রিফ্লেক্সটা আশা করি সবাই দেখতে পারেন। কর্নিয়াল রিফ্লেক্সটা দেখা হয় পেশেন্টকে সামনের দিকে তাকাতে বলে, এবং স্ক্লেরোকর্নিয়াল জাংশনে আমরা একটা কটন দিয়ে, কটনটা আমরা সুন্দর মতো একটু চিকন করে নিয়ে টাচ করব, এবং নর্মাল রিফ্লেক্স আমাদের ব্লিঙ্কিং হয়। আর কোনো কারণে যদি ফেশিয়াল নার্ভের উইকনেস হয়, কর্নিয়াল রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকে। এখানে আমি সবাইকে একটা কোশ্চেন করতে চাই, যদি অনলাইনে থাকেন যারা যারা দেখছেন তাদের আমি একটু কোশ্চেন করতে চাই। কর্নিয়াল রিফ্লেক্স একটা রিফ্লেক্স, সুতরাং এর অ্যাফারেন্ট এবং ইফারেন্ট দুটোই লিম্ব আছে। অ্যাফারেন্ট লিম্ব কোনটা এবং ইফারেন্ট লিম্ব কোনটা, কেউ কি একটু বলতে পারেন আমাকে? যদি কারো জানা থাকে সেই জিনিসটা একটু কমেন্টে দেবেন প্লিজ। আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, cranial nerve examination of 7 cranial nerve, that is facial nerve. আমরা মোটর ফাংশনের জন্য আমরা যা যা একটু আগে একটু ডিসকাস করলাম সহজভাবে, সেটাই এখানে একটু লেখা। ফ্রাউন করা, উপরে তাকানো, ক্লোজ ইওর আইস টাইটলি, তারপরে স্মাইল করা, শো টিথ, পাফ ইউর চিকস, এসব। সেন্সরি টেস্ট সিমিলারলি আমি যা বললাম, রুটিনে সাধারণত করা হয় না, তারপরে আমাদের এটা একটু জানা উচিত। আমি আমার পরের স্লাইডে যাচ্ছি। এই পিকচারটা দেখলে আমরা ফেশিয়াল নার্ভের এক্সামিনেশন অথবা ইন্টারপ্রিটেশন সম্পর্কে একটু জানবো। কেউ কি আমাকে বলবেন এই পেশেন্টের ফেশিয়াল উইকনেস যদি থাকে, ওনার উইকনেসটা আসলে কোন পাশে? কেউ কমেন্ট করবেন? পেশেন্টের ফেশিয়াল উইকনেসটা আসলে কোন পাশে, অথবা পেশেন্টের নর্মাল সাইড কোনটা, নট দ্য উইক সাইড? আচ্ছা, আমরা এখানে ফেশিয়াল মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন অথবা ফেশিয়াল মাসলস গুলি এখানে অ্যারো দিয়ে দেখানো আছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরে ফ্রন্টালিস মাসল, এটা সাপ্লাইড বাই একটা টার্মিনাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, দ্যাট ইজ টেম্পোরাল ব্রাঞ্চ। অরবিকুলারিস অকুলি দেখতে পাচ্ছি চোখের চারপাশে, এবং এখানে জাইগোমাটিকাস মাসলগুলি আমরা দেখতে পাচ্ছি, এর সাথে লিভেটর মাসলস গুলিও দেখতে পাচ্ছি। বাক্সিনেটর মাসলটা খেয়াল করেন, আমাদের গালের মাঝামাঝি বাক্সিনেটর মাসলস, এবং একই সাথে অরবিকুলারিস অরিস, সেটা আমাদের মুখের চারপাশে থাকে, সেটা অরবিকুলারিস অরিস, এবং চোখের চারপাশে আমরা দেখতে পাচ্ছি অরবিকুলারিস অকুলি। প্লাটিজমা মাসলের লোকেশনটা একটু খেয়াল করেন, প্লাটিজমা মাসল কিন্তু ফেসে নয়, এটা কিন্তু নেকে, যেটা সাপ্লাইড বাই ফেশিয়াল নার্ভ বাই সার্ভাইকাল ব্রাঞ্চ। অনেকে পরীক্ষার সময় প্লাটিজমা এক্সামিনেশন করতে ভুলে যায়, কিন্তু ভোলা যাবে না। বেসিক্যালি আমাদের 6টা মোটর ডেমনস্ট্রেশনের মাধ্যমে ফেশিয়াল উইকনেসটা আমাদের দেখতে হবে। এখানে আমরা বেসিক টেস্ট সেন্সেশনের জন্য কিভাবে দেখতে পারি, আমরা সুইট, সল্টি, বিটার, সাওয়ার, এই 4টাই সাধারণত দেখা হয়, এবং আমরা জানি যে টিপ অফ দ্য টাঙে থাকবে সুইট, সাইডে হলো সল্ট,
বিটার এবং সাওয়ার, এই তিনটা টেস্ট থাকবে। অবশ্যই anterior 2/3 of the tongue. In posterior part of the tongue এ facial nerve বা taste sensation ক্যারি করবে না, করবে glossopharyngeal nerve। ছোট একটা কোশ্চেন, যারা ভিউয়ার্স, যারা আমার এই ডেমনস্ট্রেশনটা দেখছেন, সিমিলারলি এই পিকচারটায় ফেশিয়াল নার্ভ উইকনেস আছে এবং উইকনেস আছে ডান দিকে পেশেন্টের। আমরা সবাই নিশ্চয়ই আপার মোটর নিউরন অথবা এবং লোয়ার মোটর নিউরন ফেশিয়াল উইকনেস, এটা সম্পর্কে আমরা সবাই আইডিয়া রাখি। এখানে কেউ কি আমাকে বলতে পারবেন এই পিকচারটা দেখে এই পেশেন্ট আসলে suffering from upper motor neuron lesion or lower motor neuron lesion? কেউ যদি জানেন সেটা কমেন্টে দিতে পারেন। যাই হোক, আমরা আগাই, আমরা এটা একটু রিপিট করবো আরেকবার। এখানে হেডিংটা একটু খেয়াল করুন সবাই, আপার মোটর ফেশিয়াল উইকনেস। আপার মোটর ফেশিয়াল নার্ভ পালসি নয়, কিন্তু আপার মোটর ফেশিয়াল উইকনেস। ফেশিয়াল নার্ভ আমরা জানি যে আপার মোটর ফেশিয়াল উইকনেস হলে লোয়ার পার্ট অফ দ্য ফেস ইজ অ্যাফেক্টেড। খুব ভালো করে এটা জানি, স্পেয়ার করে ফোরহেডকে, পেশেন্টের রিঙ্কলিং যেটা, এটা স্পেয়ার থাকে। পেশেন্টের উপরে তাকাতে বললে তার কপালে রিঙ্কলিং দেখা যায় এবং পেশেন্ট চোখ বন্ধ করতে পারে, মানে অরবিকুলার সাকুলির ফাংশনটাও ঠিক থাকে। সেটা আসলে তাহলে কেন? আবার বলছি, আপার মোটর ফেশিয়াল নার্ভ পালসি নয়, এটা আসলে আপার মোটর ফেশিয়াল উইকনেস। ফেশিয়াল নার্ভ যেটা নিউক্লিয়াসটা থেকে পন্সে, এটাও কিন্তু সাপ্লাইড বাই অথবা এটার ফাংশনকেও মডিফাই করে আপার মোটর নিউরনস। ফেশিয়াল নার্ভের জন্য সেই আপার মোটর নিউরনটা কোথায় থাকে? সেটা থাকে কর্টেক্সে, ফ্রন্টাল লোবে বা মোটর কর্টেক্সে থাকে। সেখান থেকে কর্টিকো বালবার ট্র্যাক্ট, বাল্ব মিন্স ব্রেন স্টেম, কর্টেক্স থেকে ব্রেন স্টেমে যে মোটর ট্র্যাক্টটা আসে সেটা ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্ব দিয়ে যায় এবং এটা ফেশিয়াল নার্ভের উপরে এটা সাপ্লাই থাকে এবং কিছু সাপ্লাই অপোজিট সাইডেও যায়। তার মানে আপনার আপার মোটর যে ইনারভেশন বা আপার মোটর যে কন্ট্রোল, সেটা আমার আপার পার্ট অফ দ্য ফেসের জন্য বাইল্যাটারাল, লোয়ার পার্ট অফ দ্য ফেসের জন্য সেটা ইউনিল্যাটারাল। সুতরাং আমার যখন আপার মোটর ফেশিয়াল উইকনেস হয়, আমার আপার পার্ট অফ দ্য ফেস স্পেয়ার্ড থাকে অথবা ইনট্যাক্ট থাকে অথবা নর্মাল থাকে। তাহলে আপার পার্ট অফ দ্য ফেসটা আমরা এখানে ইনট্যাক্ট পাচ্ছি। এখানে আমাদের সাইট অফ লেশনটা আমরা একটু জানি। তাহলে আপার মোটর ফেশিয়াল উইকনেসের জন্য আমার সাইট অফ লেশন কোথায়? একটু বলতে পারবেন সাইট অফ লেশনটা কোথায়? বেসিক্যালি আপনারা জানেন কি না, নিউরোলজিতে at the level lesion প্রডিউস করে লোয়ার মোটর ফাইন্ডিংস অ্যান্ড অ্যাবভ দ্য লেভেল লেশন প্রডিউস করে আপার মোটর ফাইন্ডিংস। শুধু এই একটা সেন্টেন্স যদি আপনি মনে রাখতে পারেন, আপনি নিউরোলজিক্যাল আপার মোটর এবং লোয়ার মোটর ফাইন্ডিংস লেশনটা কোথায় হতে পারে আপনি কখনো ভুলবেন না বা আপনি কখনো ভুল করতে পারেন না। আচ্ছা, যেহেতু
আমরা জানি যে ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াসটা থাকতেছে পন্সে। তাহলে এনি লেশন অ্যাবভ দ্য পন্স ক্যান প্রডিউস আপার মোটর ফেশিয়াল উইকনেস। এনি লেশন অ্যাবভ দ্য পন্স যেটা এফেক্ট করবে কর্টিকোবালবার ট্র্যাক্টকে অথবা কর্টেক্সকেই আপনার আপার মোটর ফেশিয়াল উইকনেস করতে পারে। তাহলে লেশনটা কোথায় হতে পারে? লেশনটা আপনার মোটর কর্টেক্সে হতে পারে। মোটর কর্টেক্সে যদি কোনো স্ট্রোক হয়, মোটর কর্টেক্সে যদি কোনো টিউমার, অ্যাবসেস, কোনো ইনফেকশন, অ্যাবসেস যদি হয়, তখন হলো আমরা আপার মোটর উইকনেস পাবো। শুধু মোটর কর্টেক্সে নয়, আমরা জানি ফাইবারগুলি খুব কনস্ট্রিক্টেড হয়ে অথবা খুব বান্ডল হয়ে ইন্টারনাল ক্যাপসুল দিয়ে নিচে পাস করে। ইন্টারনাল ক্যাপসুলে ওখানে যদি কোনো স্ট্রোক অথবা যে কোনো লেশন হয়, আপনার ফেশিয়াল উইকনেস নিয়ে আসবে। আমি আবার বলছি, আপার মোটর ফেশিয়াল উইকনেস নিয়ে আসবে। আপার মোটর ফেশিয়াল উইকনেস কিন্তু নার্ভ পালসি নয়, এটা ফেশিয়াল উইকনেস, কারণ আপার মোটর কন্ট্রোলটা হারায়। আপার মোটর যে নিউরন সেটা তার কন্ট্রোলটা হারায় ওভার ফেশিয়াল নার্ভ। সুতরাং এটা ফেশিয়াল উইকনেস, নট ফেশিয়াল নার্ভ পালসি। এখানে আপার মোটর ফেশিয়াল উইকনেস বলছি আমি, অথবা আপার মোটর ফেশিয়াল প্যারালাইসিসও বলতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটার মধ্যে পেশেন্টের মাউথটা তার পেশেন্টের লেফট সাইডে ডেভিয়েটেড। তার মানে আমরা ফার্স্টে বুঝতে পারছি এটা রাইট সাইডেড কোনো লেশন পেশেন্টের জন্য। এবং আমরা যদি পেশেন্টের ফোরহেডের দিকে তাকাই, আপনি কি দেখতে পাচ্ছেন যে ফোরহেডের রিঙ্কলিং এখানে একটু দেখা যাচ্ছে। তার মানে পেশেন্টের ফোরহেডের রিঙ্কলিংটা স্পেয়ার্ড। এবং এই পিকচারটার মধ্যে পেশেন্ট চোখ বন্ধ করে আছে, পেশেন্ট চোখ বন্ধ করে আছে এবং দু চোখই বন্ধ করে আছে। আমরা মোটামুটি কনফার্ম তার অরবিকুলারিস অকুলিটা নর্মাল। তাহলে মোস্ট লাইকলি এটা আপার মোটর ফেশিয়াল উইকনেস অথবা আপার মোটর ফেশিয়াল প্যারালাইসিস। আমি আপার এবং লোয়ার মোটর ফেশিয়াল উইকনেসের পরে আপনাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন করব। ইম্পর্টেন্ট পার্ট আরেকটা, লোয়ার মোটর ফেশিয়াল পালসি। এখানে কিন্তু ফেশিয়াল পালসি বলছি, ফেশিয়াল উইকনেস বলছি না, কারণ লোয়ার মোটর ইনভলভমেন্টে অবশ্যই ফেশিয়াল নার্ভটা পালসি হয় অথবা সেটা ড্যামেজড হয়। এবং আমরা জানি লোয়ার মোটর ফেশিয়াল উইকনেস হলে হোল সাইড অফ দ্য ফেস, যদি একটা ফেশিয়াল নার্ভ ধরে, হাফ অফ দ্য ফেস ফ্রম ফোরহেড টু ফেস, আই, চিকস এবং প্লাটিজমা সবগুলি উইক হয়। আচ্ছা, এবং মনে রাখতে হবে ফেশিয়াল নার্ভের জন্য লোয়ার মোটর কোনটা? ফেশিয়াল নার্ভের জন্য লোয়ার মোটর এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস থেকে যেই নার্ভটা বের হয় সেটা তার জন্য ফেশিয়াল নার্ভের জন্য লোয়ার মোটর। একটু আগে আমি বলেছিলাম অ্যাট দ্য লেভেল লেশন প্রডিউসেস লোয়ার মোটর সাইন্স। তার মানে অ্যাট দ্য লেভেল মিনস ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস অ্যাট দ্য পন্স, এখানে যদি কোনো লেশন হয় তাহলে অবশ্যই সেটা লোয়ার মোটর ফেশিয়াল পালসি করবে। অর এনি সাইড, আমরা জানি পন্স থেকে আমরা একটা ফাংশনাল ছোট একটা কোর্স আমরা জানলাম, সেই কোর্সটার যেই কোনো সাইডেই যদি আপনার লেশন হয় তাহলে ফেশিয়াল উইকনেস হবে, সেটা হবে লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল পালসি। এবং এখানে স্লাইডটা যদি একটু দেখুন, খেয়াল করতে পারেন ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস অ্যাট দ্য পন্সে যদি লেশন হয়, আমরা এরপর জানি পন্স থেকে ফেশিয়াল নার্ভটা 6 ক্যানিয়াল নার্ভের নিউক্লিয়াসকে লুপ অ্যারাউন্ড করে বের হয়ে আসে সিপি অ্যাঙ্গেল বা সেরিবেলো পন্টাইন অ্যাঙ্গেল দিয়ে। সেরিবেলো পন্টাইন অ্যাঙ্গেল খুব ইম্পর্টেন্ট একটা প্লেস, আগেই বলেছি। আচ্ছা, এরপর সেটা সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে। সাব অ্যারাকনয়েড স্পেসের কোনো প্যাথোলজি যেমন মেনিনজাইটিস অথবা সাব অ্যারাকনয়েড হেমোরেজ ফেশিয়াল পালসি নিয়ে আসতে পারে। এবং এরপরে মিডল ইয়ারে,
মিডল ইয়ারে আমরা জানি যে ইনফেকশন হলে ফেশিয়াল উইকনেস হয়। As it passes through the submandibular gland and parotid gland, এটা সেখানে কোনো লোকাল ড্যামেজের কারণে ফেশিয়াল উইকনেস হতে পারে। তাহলে ইম্পর্টেন্ট সাইট হলো এগুলি। তাহলে আমরা লোয়ার মোটর ফেশিয়াল পালসির একটু কজ সম্পর্কে আমরা দেখে আসি। ফার্স্টে বলেছি আমাদের at the level of lesion produces lower motor features। তাহলে ফেশিয়াল নার্ভের জন্য at the level হলো তার নিউক্লিয়াস এবং তার যে পেরিফেরাল নার্ভ সেটা। তাহলে নিউক্লিয়াসটা যেহেতু পন্সে লোকেটেড থাকে, তাহলে পন্সে যদি স্ট্রোক হয়, টিউমার হয়, কোনো ডিমাইলিনেটিং কোনো ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস অথবা অ্যাডেম, অসমোটিক ডিমাইলিনেটিং সিনড্রোম, এসব যদি হয় তাহলে আমরা লোয়ার মোটর ফেশিয়াল পালসি পাবো। পন্সে একটা ইম্পর্টেন্ট সিনড্রোম আছে, ভাস্কুলার সিনড্রোম, বা পন্সে একটা স্ট্রোক হলে ইম্পর্টেন্ট একটা সিনড্রোম আছে। সেই সিনড্রোমটা কেউ জানেন যেখানে ফেশিয়াল উইকনেস হয়? আচ্ছা, এটা যদি জানেন কেউ তাহলে আমাকে একটু কমেন্টে জানান। নেক্সট আমি বারবার বলছিলাম সিপি অ্যাঙ্গেল লেশন বা সেরিবেলো-পন্টাইন অ্যাঙ্গেল লেশন। আপনারা যদি কখনো নিউরোসার্জারি ওয়ার্ডে আপনারা যদি যেয়ে থাকেন, প্রচুর সিপি অ্যাঙ্গেল লেশন পাবেন আপনারা। সিপি অ্যাঙ্গেল লেশনের টিউমার ভেরি কমন। অ্যাকুস্টিক নিউরোমা, মেনিনজিওমা, এই দুইটা টিউমার সবচেয়ে বেশি কমন। এবং বাইল্যাটারাল অ্যাকুস্টিক নিউরোমা দেখা যায় একটা কন্ডিশনে। সেই কন্ডিশনটা কেউ জানেন? সেই কন্ডিশন সম্পর্কে আপনারা পড়েছেন, কিন্তু সেটার সাথে বাইল্যাটারাল অ্যাকুস্টিক নিউরোমা, মানে দুই সাইডে অ্যাকুস্টিক নিউরোমা হয়, সেটা কেউ কেউ জানেন? সেই কন্ডিশনটা একটু বলবেন আমাকে কমেন্টে। আচ্ছা, সাবঅ্যারাকনয়েড স্পেসে আগে যেমন বলছিলাম মেনিনজাইটিস হলে সাবঅ্যারাকনয়েড স্পেসে ফেশিয়াল নার্ভ ড্যামেজ হতে পারে, এবং যেহেতু দিস ইজ দ্য পার্ট অফ লোয়ার মোটর পার্ট, আমার লোয়ার মোটর ফিচারই আসবে। মিডল ইয়ার ইনফেকশন অনেক কমন, এবং মিডল ইয়ারের টিউমারও অনেক কমন। মিডল ইয়ারে বেসিক্যালি টিউমারটা হয় আপনার 8 ক্রেনিয়াল নার্ভের শীট থেকে টিউমার হয়। প্যারোটিড মিডল ইয়ার থেকে আমরা জানি যে স্টাইনলো মাস্টয়েড ফোরামেন দিয়ে বের হয়ে আসে ফেশিয়াল নার্ভ প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ভেতর দিয়ে 5টা টার্মিনাল বাঞ্চ হয়ে বের হয়ে আসে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডের যদি কোনো প্যাথোলজি থাকে, আমরা জানি মামস হলে প্যারোটিড গ্ল্যান্ড দুই পাশে ফুলে যায়, ইনফ্লামড হয়, তখন আমরা লোয়ার মোটর ফেশিয়াল পালসি পেতে পারি। অথবা প্যারোটিড গ্ল্যান্ডে কোনো টিউমার হলে তখন আমরা লোয়ার মোটর ফেশিয়াল পালসি পেতে পারি। এছাড়াও সিস্টেমিক কিছু কজ সবসময় মনে রাখতে হবে। ডায়াবেটিস, সার্কয়েডোসিস, ভাস্কুলাইটিস যদি হয়, ফেশিয়াল নার্ভ পালসি লোয়ার মোটর পাওয়া যায়। এবং আমরা সবাই বেলস পালসি সম্পর্কে জানি। কজ অফ বেলস পালসি স্টিল আননোন। অনেকেই সেটা ভাইরাল ইনফেকশনের জন্য অ্যাট্রিবিউট করে, জোস্টার ভাইরাসের জন্য, কিন্তু বেসিক্যালি তেমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত নাই যে এটা ভাইরাল কোনো ইনফেকশন। এখনো পর্যন্ত এটা ইডিওপ্যাথিক। এবং বেলস ফেনোমেনন আমরা যেটা জানি যে চোখ বন্ধ করতে গেলে পেশেন্টের চোখ বন্ধ হয় না, এবং তার চোখের যে কালো পার্টটা বা স্ক্লেরা, সেটা আমরা হলো উপর দিকে চলে যায়। এই ফেনোমেননটাকে বলা হয় বেলস ফেনোমেনন। এখান থেকে বেসিক্যালি বেলস পালসির জিনিসটা এসেছে। কেউ যদি লোয়ার মোটর ফেশিয়াল পালসির স্লাইডটা থেকে যদি কোনো কোশ্চেন করতে চান বা জানতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
এরপরে আমরা যে পার্টটায় আসছি সেটা হলো আর কি রিলেভেন্ট নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমার করা উচিত। আমি একটা লোকের আপার মোটর ফেশিয়াল উইকনেস আমি ডিটেক্ট করলাম অথবা লোয়ার মোটর ফেশিয়াল পালস আমি ডিটেক্ট করলাম, সেখানেই আমার এক্সামিনেশনটা শেষ নয়। আমার আর কিছু নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমার অবশ্যই করতে হবে লোকেশন এবং কজ জানার জন্য। যদি আমরা আপার মোটর ফেশিয়াল উইকনেস পাই একটা পেশেন্টের, তাহলে আমরা কি দেখব? আমরা জানি আপার মোটর উইকনেস মানে হলো পেশেন্টের অবশ্যই সেটা মোটর কর্টেক্স অথবা কর্টিকোবালবার ট্র্যাক্ট যেটা, সেটা মোটর কর্টেক্স থেকে বের হয়ে ইন্টারনাল ক্যাপসুল দিয়ে যখন পন্সে যায়, অতটুকু জায়গা পর্যন্ত কোনো লেশন হলে আপার মোটর ফেশিয়াল উইকনেস হবে। সুতরাং আমি অবশ্যই খুঁজবো তার আপার মোটর ফিচার্স আর কি কি আছে। পেশেন্টের টেন্ডন রিফ্লেক্স দেখব, রিফ্লেক্স কি হবে, রিফ্লেক্স বেশি হবে, ডিস্ক হবে। প্লান্টার রেসপন্স দেখব, প্লান্টার রেসপন্স হবে এক্সটেন্সর। আশা করি সবাই জানেন হোয়াট ইজ এক্সটেন্সর প্লান্টার রেসপন্স। যখন আমরা লোয়ার মোটর ফেশিয়াল পালসে দেখলাম, একটা পেশেন্ট আমরা দেখলাম তার ফুল সাইড অফ দ্য ফেস হলো উইক, তার রিঙ্কলিংও নেই, তার চোখটাও সে বন্ধ করতে পারছে না, সে গালও ফুলাতে পারে না, দাঁতও দেখাতে পারে না, দ্য প্লাটিজমা উইক। তার মানে অবশ্যই তার লোয়ার মোটর ফেশিয়াল উইকনেস, ফেশিয়াল পালসি। কিন্তু এটা লোয়ার মোটর ফেশিয়াল পালসি পাই, আমি কিন্তু আমার সাইট অফ লেশন আমার কিন্তু জানা, মানে অবশ্যই আমার সেই লেশনটা হবে হয় পন্সে হবে, নিউক্লিয়াসে, অথবা পন্স থেকে যখন নার্ভটা বের হয়ে যায় পুরা যে ইন্ট্রাকেনিয়াল এবং এক্সট্রাকেনিয়াল যে কোর্স যে কোনোখানে লেশন হলে হতে পারে, সেই অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে। যদি সেটা পন্সে কোনো লেশন হয়, অবশ্যই পন্স বা ব্রেন স্টেমের যে পার্ট পন্স অনেক ছোট একটা জায়গা এবং সেখানের নিউক্লিয়াসগুলি খুব ক্রাউডেড থাকে, খুব কাছাকাছি থাকে। সুতরাং আপনার একটা লেশনে শুধুমাত্র ফেশিয়াল নার্ভটাকেই ধরবে এবং সারাউন্ডিং বা নেবারিং যে নার্ভগুলি থাকবে সেগুলিকে ধরবে না, সেটা খুব রেয়ার। তাহলে এখানে কিন্তু আমরা আমাদের যে ওয়ার্কিং যে অ্যানাটমিক্যাল নলেজ সেটা আমরা কাজে লাগালাম। কিভাবে? আমরা আর কি ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করব, এটা কেউ বলতে পারবেন আমাকে? আচ্ছা, আমি একটু আগে আপনাদের কাছে কোশ্চেন করেছিলাম যে পন্সে কোনো ভাস্কুলার সিনড্রোম বা স্ট্রোক হলে একটা সিনড্রোম আমরা জানি যেটা ফেশিয়াল উইকনেস হয়, সেটা কেউ বলতে পারেন কিনা। সেই সিনড্রোমটা আসলে মিলার্ড গাবলার সিনড্রোম, যেখানে আপনার 7 কেনিয়াল নার্ভের সাথে 6 কেনিয়াল নার্ভ এই দুটা ধরে, অনেক সময় 5ও ধরতে পারে, এবং পেশেন্টের পাওয়া যায় রিফ্লেক্স বেশি, প্লান্টার এক্সটেন্সর পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা সেরিবেলার সাইন দেখব। তো অনেকেই বলতে পারেন ফেশিয়াল পালসি লোয়ার মোটর আমি সেরিবেলার সাইন কেন দেখব? সেরিবেলাম দিয়ে তো ফেশিয়াল নার্ভ যায় না। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু একটু আগে আমরা পড়েছি, আমরা সিপি অ্যাঙ্গেল নামে একটা জায়গার নাম জানলাম, সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেল। সেখানে কমন লেশন, সবচেয়ে কমন লেশন হলো অ্যাকুস্টিক নিউরোমা বা মেনিনজিওমা। সেই এই লেশনগুলি যখন হয় সেগুলি শুধুমাত্র ফেশিয়াল নার্ভকেই কম্প্রেস করে লোয়ার মোটর ফেশিয়াল পালসে করে তা না, সেটা আশেপাশের নাইবারিং কেনিয়াল নার্ভসকেও ধরে। যেমন অ্যাকুস্টিক নিউরোমাতে 7 কেনিয়াল নার্ভের সাথে সাথে 8, 5th ধরে, এবং একই সাথে সেরিবেলামেও সেটা কম্প্রেস করে এবং সেরিবেলার সাইন
প্রডিউস করে। আমরা অবশ্যই এখানে রিফ্লেক্সগুলি দেখতে হবে এবং প্লান্টার রেসপন্স আমাদের দেখতে হবে এবং একই সাথে পেশেন্টের অপথলমোস্কোপিক এক্সামিনেশন করতে হবে এবং ফেশিয়াল নার্ভ আমরা জানি পন্সে, কিন্তু আমরা অপথলমোলজিক এক্সামিনেশন কেন করব? কেউ কি জানেন? অপথলমোলজিক্যাল এক্সামিনেশন আমাদের করতে হবে রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার দেখার জন্য, অথবা আমরা যেটা অপটিক ডিস্কে আমরা যেটা দেখতে পাই সেটা হলো প্যাপিলিডিমা বলে থাকি আমরা, সেটা দেখার জন্য। সেটা আসলে কেন? সেম জিনিস, যদি ইন্টারক্রেনিয়াল কোনো লেশন হয়, স্পেশালি সিপি অ্যাঙ্গেল লেশন, সেই যে টিউমারটা, সেই টিউমারটা সেরিবেলামকে কম্প্রেস করে। সেরিবেলাম কম্প্রেসড হওয়ার কারণে ভেন্ট্রিকলগুলি, স্পেশালি ফোর্থ ভেন্ট্রিকলে যেটা আমরা জানি, সেটা কম্প্রেসড হয়। সেই কম্প্রেশনের কারণে আপনার হাইড্রোকেফালাস ডেভেলপ করে। আমরা জানি হাইড্রোকেফালাস মানে আপনার সিএসএফ আউটফ্লো বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যে আউটফ্লো, সেটা কোনোভাবে আপনাকে আটকিয়ে দেয় এবং সেই কারণে সিএসএফ যে প্রেশার সেটা বেড়ে যায়। তখন যদি আমরা কোনো পেশেন্টের অপথলমোস্কোপি করি, তখন আমরা রেইজড ইন্টারক্রেনিয়াল ফিচারের যে ফিচার্সগুলি সেগুলি আমরা দেখতে পারবো। তার মানে আমরা পেশেন্টের অপথলমোস্কোপি করলে প্যাপিলিডিমা পাবো। প্যাপিলিডিমা একটা অন্য জিনিস, সেটা আমরা পরে বলবো। স্লাইড থেকে পরের স্লাইডে যাওয়ার আগে আমি আরেকটা কোশ্চেন সবাইকে করতে চাই। আপার মোটর ফেশিয়াল উইকনেসে আপনি টেন্ডন রিফ্লেক্স এবং প্লান্টার রেসপন্স দেখছেন, সেটা কি সেম সাইডে আপনি ব্রিজ পাবেন, সেম সাইডে প্লান্টার এক্সটেন্সর পাবেন, না অপোজিট সাইডে পাবেন? সিমিলারলি একটা পেশেন্ট যদি লোয়ার মোটর ফেশিয়াল পালসি থাকে, একই সাথে পেশেন্টের রিফ্লেক্সও বেশি থাকে এবং প্লান্টারও এক্সটেন্সর থাকে, সেটা কি সেম সাইড অ্যাজ ফেশিয়াল নার্ভ অর অপোজিট সাইড? এই আনসারটা আমাকে কেউ দিতে পারেন কমেন্টে? যাই হোক, আমরা আমাদের নেক্সট স্লাইডে যাচ্ছি। সেটা হলো আমাদের নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমরা শেষ করলাম। এরপরে আমরা আদার সিস্টেমিক এক্সামিনেশন আমাদের দেখতে হবে। কি কি সিস্টেমিক এক্সামিনেশন আমাদের করা উচিত আসলে? যদি আমরা আপার মোটর ফেশিয়াল উইকনেস পাই, অবশ্যই আমাদের রিস্ক ফ্যাক্টর দেখতে হবে, স্পেশালি ডায়াবেটিস ম্যালাইটাসের কোনো হিস্ট্রি আছে কিনা, বা ডায়াবেটিস ম্যালাইটাসের কোনো সাইন আছে কিনা, পেশেন্টের কোনো সেন্সরি ডিস্ট্রিবিউশন, সেন্সরি কোনো সাইন আছে কিনা, গ্লোভস অ্যান্ড স্টকিং প্যাটার্নে, হাইপারটেনশনের কোনো সাইন আছে কিনা, পালস দেখা, হাই ভলিউম পালস আছে কিনা, এসব আমাদের দেখতে হবে। লোয়ার মোটর ফেশিয়াল পালসের জন্য আমাদের দেখতে হবে সেম ডায়াবেটিস দেখতে হবে, ফিচার্স অফ সার্কয়েডোসিস দেখতে হবে এবং নিউরোফাইব্রোমাটোসিস দেখতে হবে। আমি একটু আগে একটা কোশ্চেন করেছিলাম সবাইকে, বাইল্যাটারাল অ্যাকুস্টিক নিউরোমা কোন ডিজিজে দেখা যায়? মানে বাইল্যাটারালি সিপি অ্যাঙ্গেলে আমরা লেশন পাবো, বা বাইল্যাটারালি সিপি অ্যাঙ্গেলে আমরা টিউমার পাবো। সেটা আসলে কোন ডিজিজে দেখা যায়? সেটা আসলে নিউরোফাইব্রোমাটোসিসে দেখা যায়। আমাদের এক্সামিনেশন করার উদ্দেশ্য আমাদের লেশনটাকে প্রপারলি আইডেন্টিফাই করা, লেশনটাকে ইন্টারপ্রিট করা, লেশনটা আসলে কোথায়, এবং সেই অনুযায়ী আমাদের ইনভেস্টিগেট করা এবং পেশেন্ট ম্যানেজ করা। যদি একটা পেশেন্ট আপার মোটর উইকনেস নিয়ে আসে, তাহলে আমি কিন্তু জানি তার লেশন হলো অ্যাবভ দ্য পন্স, মোটর কর্টেক্স অথবা কর্টিকোবালবার ট্র্যাক্ট, যেটা পাস করে ফ্রম মোটর কর্টেক্স টু ইন্টারনাল ক্যাপসুল, সেখান দিয়ে আমার পন্সে আসে। তাহলে অবশ্যই আমার ব্রেনের একটা ইমেজিং প্রয়োজন।
এমআরআই অফ ব্রেন অথবা সিটি স্ক্যান অফ ব্রেন আমার একটা প্রয়োজন। আমার দেখার জন্য ওই জায়গায় কোনো স্ট্রোক আছে কিনা, ওই জায়গায় কোনো হেমোরেজিক স্ট্রোক হলো কিনা, বা ওই জায়গায় কোনো টিউমার, ওই জায়গায় কোনো লেশন আছে কিনা, অ্যাবসেস আছে কিনা, সেটা আমার একটু দেখতে হবে। সুতরাং আমার অবশ্যই একটা ইমেজিং প্রয়োজন এখানে, এবং একই সাথে অন্যান্য কিছু ইনভেস্টিগেশন আমার জানতে হবে আমার কজ অথবা রিস্ক ফ্যাক্টর দেখার জন্য। দেখাগুলো আমি একটা এমআরআই বা সিটি স্ক্যান করে ওখানে কোনো টিউমার পেলাম, আমার মনে হচ্ছে টিউমারটা আসলে প্রাইমারি নয়, এটা মেটাস্টেসিস। আবার তখন অবশ্যই তার লাং চেক করা, তার অ্যাবডোমেন চেক করা, তার ব্যাক চেক করা, তার অন্যান্য বডি পার্ট চেক করা, এবং এসব পার্টে কার্সিনোমা বা টিউমারের জন্য আমার স্ক্রিনিং করাটা আমার প্রয়োজন। তখন আমাকে সেভাবে স্ক্রিনিং করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি। এবং একই সাথে কিছু রিস্ক ফ্যাক্টর সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা জানি যে স্ট্রোকের অনেক রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরগুলি যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, এসব রিস্ক ফ্যাক্টরের জন্য আমি রিলেভেন্ট ইনভেস্টিগেশনগুলি করব। যদি লোয়ার মোটর ফেশিয়াল পালসি হয়, আমি কিন্তু জানি সাইট অফ লেশন পন্স অথবা পন্স থেকে যে বের হয়ে যায় নার্ভটা, সেই জায়গাটায় আমাকে পন্স দেখতে হবে তাহলে, এবং রেস্ট অফ দ্য কোর্স দেখতে হবে আমাকে। পন্স আমাকে দেখতে হলে অবশ্যই আমার একটা ব্রেনের এমআরআই করাটাই বেটার। সিটি স্ক্যানও যদিও বোঝা যায়, এমআরআই করাটা বেটার। যদি প্রয়োজন হয় আমি কন্ট্রাস্ট দিব। আমার যদি সাসপেক্টেড থাকে এটা কোনো সিপি অ্যাঙ্গেল টিউমার, আমি অবশ্যই কন্ট্রাস্ট দিয়ে আমি চেষ্টা করব টিউমারটা ভালোভাবে দেখার জন্য। পেশেন্টের যদি আদার ফিচার্স থাকে, নিউরোফাইব্রোমাটোসিসের যদি ফিচার থাকে পেরিফেরালি, আমি অবশ্যই কন্ট্রাস্ট দিব। একই সাথে যদি সিএসএফ স্টাডি আমাদের করা উচিত, কারণ আমরা জানি এটা সাব অ্যারাকনয়েড স্পেস দিয়ে যায়। সাব অ্যারাকনয়েড স্পেসে কোনো যদি প্যাথোলজি থাকে, যেমন মেনিনজাইটিস থাকে, তখন অবশ্যই আমার সিএসএফ এক্সামিনেশন করে আমাকে দেখতে হবে। এবং এরপর কোনো প্যারোটিড গ্ল্যান্ডে যদি প্যাথোলজি হয়, আমি লোকাল আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি লোকাল প্যাথোলজির কারণে নার্ভটা কম্প্রেসড হচ্ছে কি হচ্ছে না। এবং কিছু রিলেভেন্ট আমি অবশ্যই রিস্ক ফ্যাক্টর যেমন ডায়াবেটিস অথবা সার্কোইডোসিস, আমরা একটা জানি এটার কজ অফ লোয়ার মোটর ফেশিয়াল পালসি। সার্কোইডোসিসের জন্য আমি সিএসএফ স্টাডি, সার্কোইডোসিসের জন্য আমি রিলেভেন্ট এক্সামিনেশনগুলো আমি করব। এখানে যেমন সিআরপি রেজড হয়, সেরাম ক্যালসিয়াম রেজড হয়, সেখানে অনেক কিছু আছে, সেগুলো আমি করতে পারি। মোটামুটি আমার ছোট ডেমনস্ট্রেশনের আমি শেষ পর্যায়ে। ডেমনস্ট্রেশনের পার্ট কিন্তু আপনাদের পড়ানো নয়, জাস্ট একটু গাইডেন্স দেওয়া, আপনি কিভাবে পড়বেন বা আপনি পড়া আপনি কিভাবে গুছাবেন। ইম্পর্টেন্ট পার্ট হলো আপনি নিজে পড়ে সেটাকে নিজে গুছানো, এবং নিজে গুছালে সেটা আপনার আসলে একবারের কষ্টটাই কষ্ট, এরপরে আপনাকে আসলে খুব বেশি কষ্ট করতে হবে না। তো আমার এখানে কিছু পয়েন্ট আমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথমেই আমার ফেশিয়াল নার্ভে অবশ্যই আমার আপার এবং লোয়ার মোটর ফেশিয়াল পালসি হয়েছে কিনা সেটা প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। এবং আমি যদি অবশ্যই সাইটটা আইডেন্টিফাই করতে পারি, মানে আপার বা লোয়ার মোটর ফেশিয়াল পালসি হয়েছে কিনা আমি যদি এটা আইডেন্টিফাই করতে পারি, আমি সাইট লোকেশন অফ দ্য লেশন আমি বুঝতে পারবো। আমি বাকি যে রিলেভেন্ট এক্সামিনেশনগুলি করব বা ইনভেস্টিগেশনও যেগুলি করব, আমি সেটার মাধ্যমে সাইট অফ দ্য লেশন খুব ইজিলি বের করতে পারবো। এবং ইম্পর্টেন্ট যেটা আসলে ক্লিনিক্যাল পার্ট, ক্লিনিক্যাল ডেমনস্ট্রেশন, সেটা আসলে প্র্যাকটিস ছাড়া উপায় নেই, এবং বেডসাইড প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ আমি সবাইকে বলি, যে কোনো এক্সামিনেশনের স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা খুব ইম্পর্টেন্ট।
কারণ এক্সামিনার দেখা যায় সবাই সবকিছু পছন্দ করে না, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা আপনার জানতে হবে। কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল মডিফিকেশন আপনি করতে পারেন আপনার মতো, কারণ আপনি যখন এই মডিফিকেশনগুলি করবেন তার মানে আপনি জিনিসটা নিয়ে পড়েছেন, জিনিসটা নিয়ে ভেবেছেন, এবং জিনিসটা আপনি বিভিন্নভাবে এক্সামিন করতে গিয়ে আপনি সেই ফরম্যাটে আপনি খুব কমফোর্টেবল হয়েছেন, যেটা খুব ভালো একটা জিনিস। যদি কারো ইন্ডিভিজুয়াল কোনো স্টাইল না থাকে, সেটা আসলে ভবিষ্যতে একটু খারাপই হয়, কারণ ব্লাইন্ডলি কোনো প্রসিডিউর ফলো করাটা ঠিক না। সবসময় সেটা জাজ করবেন, জাজ করেই সেটা ফলো করতে হয়। আমরা মোটামুটি ডেমনস্ট্রেশনের শেষ পর্যায়ে। আমি একটু সবার কমেন্টটা দেখে আমি কোশ্চেনের একটু আনসার দিতে চাচ্ছি। মোটামুটি কর্নিয়াল রিফ্লেক্সের অ্যাফারেন্ট এবং ইফারেন্ট দুটোই সবাই অনেকেই বলতে পেরেছেন, এবং ফেশিয়াল নার্ভের কয়েক জায়গায় লোয়ার মোটর পালসে কিনা সেটা সম্পর্কে অনেকে বলতে পেরেছেন। এবং উইকনেস প্লান্টার এক্সটেন্সর কোন পাশে হবে, অপোজিট সাইডে হবে না সেম সাইড অফ দ্য লেশনে হবে, সেটাও বলতে পেরেছেন। আমার আসলে কোশ্চেনটা ছিল আপার মোটর ফেশিয়াল উইকনেসে আপনার রিফ্লেক্স এবং প্লান্টার এক্সটেন্সর উইকনেসের সেম সাইডে হবে না অপোজিট সাইডে হবে, সেটা আমি জানতে চাই। সিমিলারলি লোয়ার মোটর ফেশিয়াল পালসের ক্ষেত্রেও। যাই হোক, আমাদের ক্লাসটা এখানেই শেষ, আমার ডেমনস্ট্রেশনটা এখানেই শেষ। কোশ্চেনের বেশ কিছু কোশ্চেন এসেছে, আপনারা ভালোই আনসার দিতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তীতে আবার কোনো ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন।